কিছু বলবি? নামাজ পড়বা না? কিসের নামাজ? জুম্মার নামাজ। আজকে শুক্রবার। এমনিতে তো নামাজ পড়োই না তুমি, অন্তত জুম্মার নামাজটা আদায় করো। আধার ভ্রু উঁচিয়ে তাকালো। চাঁদনি অদৃষ্ট দাঁত দিয়ে জিভ কাটলো। ইস, কালকে কতবার করে হুজুর বলে গেল নামাজ পড়তে। আধার এশারের নামাজ পড়তে ভুলে গেল। এখন আবার ভুলেই গেছে আজ যে শুক্রবার, তবুও নিজের কথা উপরে রাখতে বলল। তুই পড়িস নামাজ? আরেকজনকে যে বলছিস ফজরের নামাজ পড়েছিস? হ্যাঁ। মিথ্যা। ঢাকায় তো একদিনও দেখলাম না তোকে নামাজ পড়তে। নামাজ নিয়ে কেউ মিথ্যা বলে? আর ইবাদত দেখিয়ে করার জিনিস না। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের দোয়া কবুল হয় না। আধার কপালে পুরো ভাঁজ ফেলে তাকালো চাঁদনির দিকে, যে তার মতো কোনো উত্তর তৈরি করতে পারল না। পাংশুটে মুখ করে বলল, নামাজ কয়টায়? 1:30। গোসলে যাও। আধার রেলিং থেকে লাফ দিয়ে নামলো। হাতের আধ খাওয়া পেয়ারাটা এগিয়ে দিল চাঁদনির দিকে। চাঁদনি চোখ মুখ কুঁচকে হাতে নিল। আধার চলে গেল ছাদ থেকে। চাঁদনি রেলিং ধরে দাঁড়ালো ছাদের কার্নিশে। পেয়ারাটা ফেলতে গিয়েও একটা কামড় বসালো। কখন যে পেয়ারাটা পুরো খেয়ে ফেললো টেরই পেল না। আকিব শিকদার, আরমান শিকদার, অপূর্ব শিকদার সবাই নামাজের জন্য বেরোচ্ছে। অর্পিতার হাজব্যান্ডও যাচ্ছে তাদের সাথে। ওরা সবাই রাফিয়া বেগমের থেকে বিদায় নিয়ে বেরোতে যাবে, তার আগেই চাঁদনি থামিয়ে বলল, আধার ভাই যাবে তো, একটু দাঁড়াও তোমরা। আধার নামাজে যাবে, ওকে তো ঠেলো নামাজে নিয়ে যাওয়া যায় না। অবাক হয়ে বললেন অপূর্ব শিকদার। চাঁদনি বলল, যাবে বলেছে, আজকে নিজেই বলেছে। আমি ডেকে আনছি, তোমরা একটু অপেক্ষা করো। চাঁদনি আধারকে ডাকতে গেল। জুম্মার নামাজ 1:30টায় শুরু হয়ে যায়। এখন বাজে 1:10, অথচ আধারের গোসল সেরে বেরোনোর নামগন্ধ নেই। একটা ছেলে হয়েও মেয়েদের মতো 2 ঘন্টা সময় লাগে ওর গোসল করতে। চাঁদনি কক্ষে ওকে দেখতে না পেয়ে বিছানায় বসলো। তাড়া দিয়ে চিল্লিয়ে বলল, আধার ভাই তাড়াতাড়ি বের হও, সবাই বেরিয়ে যাচ্ছে। তুমি বেরোতে বেরোতে নামাজ সহ শেষ হয়ে যাবে। আধার ওয়াশরুমের দরজা খুলে বেরোলো। চাঁদনি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল। দরজা খোলার শব্দ শুনে মাথা তুলে তাকালো। আধার তোয়ালে কোমর পর্যন্ত পেঁচিয়ে বেড়ে গেছে। ওর গায়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা। কপালের বেবি হেয়ারগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। চাঁদনি উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, এ কি, এভাবে কেন আসছো তুমি? পাঞ্জাবি পরে আসবা না? পড়বো এখন। তাই বলে তোয়ালে পরে চলে আসবা? কেমন দেখা যায়? তুই চাইলে তোকে তোয়ালে খুলেও দেখাতে পারি, সমস্যা নাই। চাঁদনি আরো দ্বিগুণ স্বরে চেঁচালো। ছি, আমার কোনো ইন্টারেস্ট নাই। তোয়ালে খুলে দেখালে ইন্টারেস্ট জাগবে। চাঁদনি চেঁচামেচি করছে। শিকারি করতে করতে বেরিয়ে গেল। আধার অট্ট হাসলো ওর যাওয়ার দিকে তাকিয়ে। আধার সাদা রঙের পাঞ্জাবি পরে নিচে নামলো। সবাই অবাক হয়ে দেখলো ওকে। এই ছেলে এত ভালো হয়ে গেছে কি করে? অপূর্ব শিকদার হা করে দেখলেন ওকে। আধার ওনার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি এভাবে কি দেখছো? আধার বাবা, তুই ঠিক আছিস? তোকে মেরে ধরে নামাজ পড়তে নিয়ে যেতে পারলাম না আমি। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। অপূর্ব শিকদার আবেগে আপ্লুত হয়ে ওনার হাত ধরলেন। সবার অগোচরে ফিসফিস করে বললেন, তুই জানিস আমি চাঁদের সাথেই কেন তোর বিয়ে করলাম? তোর তো অনেক অভিযোগ ছিল আমার প্রতি, তুই আস্তে আস্তে বুঝতে পারবি রে বাবা। ওর কথাই যাচ্ছি না। তোর মনের কথা তুই বলা ছাড়া আমি বুঝবো না? তুই আমার থেকে কিছু লুকাতে পারবি? তোর চোখ দেখেই তো আমি সব বুঝে যাই। আধার মুখ বাঁকালো, বলল, সারা জীবন সবকিছু চাপিয়ে দিয়ে বলছো বোঝো আমাকে। সব তোর ভালোর জন্যই। আরেকটা ভালো করো, ওই অর্পিতাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো এখান থেকে। আমি নিতে পারছি না ওকে নিজের সামনে। এখন আবার ওর জামাইয়ের সাথে বাইরে যেতে হচ্ছে। ধুর। অপূর্ব শিকদার উত্তর দিলেন না। সবাইকে তাড়া দিয়ে বললেন, চলো সবাই, নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। আধার বাঁকা দৃষ্টিতে দেখলো অর্পিতার হাজবেন্ডকে হেসে হেসে শ্বশুরের সাথে কথা বলছে। আধারের এটা রেসপেক্ট দেখানো না, চামচামি মনে হলো। শ্বশুরের টাকায় থাকছে, খাচ্ছে, একটু চামচামি তো করাই যায়। আবার বাবা বলে গলা শুকিয়ে ফেলছে। আধার নিজের বাবাকেও দিনে এতবার বাবা ডাকে কিনা সন্দেহ। এই ছেলে নিজের শ্বশুরকে যতবার বাবা বলছে। আধারের মনে একটু অহংকার কাজ করলো ছেলেটাকে দেখে। এই ছেলের মধ্যে কি পেয়ে অর্পিতা ওকে রেখে পালিয়েছিল? এত আধারের নখের যোগ্যও না।
ওর চেয়ে হাইটে কম, গায়ের রং তো ওর ধারের কাছেও না, ফেস দেখতেই কেমন গাঁজাখোরের মতো। অর্পিতা এই জন্যই আফসোস করছে, আসলে বেচারি একদম ঠিক হয়েছে। ওই ইগো হাট করে এই গাঁজাখোর পেয়েছিল পালানোর জন্য। আসলেই ভালোবাসা অন্ধ। আধার থেমে গেল, আকাশের দিকে তাকিয়ে অপরাধ বোধে জর্জরিত হয়ে মনে মনে তওবা করলো। ইস, এটা কি করে ফেললো ও? আবার রেসিং করছে আরেকটা মানুষের শারীরিক গঠন নিয়ে, মনে মনে হেসেছে। ও না ছুরা মুখস্থ করার সময় মনে মনে তওবা করেছে, ও আর মানুষের কমতি খামতি নিয়ে হাসাহাসি করবে না। এই দুনিয়ার কেউই পারফেক্ট না। ও আরেকজনের উপর হাসলে সেটা চাঁদনির উপর গিয়ে বর্তাবে, চাঁদনি আবার কষ্ট পাবে। ও তো চাঁদনির অগোচরে ওকে কথা দিয়েছে ও আর কাউকে নিয়ে হাসাহাসি করবে না। দৃষ্টিভঙ্গি শুধু চাঁদনির জন্য পাল্টালে হবে না তো। আল্লাহর সব সৃষ্টি সুন্দর, তার উপর আশরাফুল মাকলুকাতকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। এটা ও কালকে বারবার নিজেকে বুঝিয়েছে, আজ আবার কেন এসব বলে ফেললো? আধারের অপরাধ বোধে জর্জরিত হয়ে হাঁটতে থাকলো মসজিদের উদ্দেশ্যে। দুপুরের খাবারটা সচরাচর বাড়ির সবার একসাথে খাওয়া হয় না, তবে শুক্রবারের দিনটা আলাদা। মনে মনে যাই বিদ্বেষ থাকুক না কেন, একে অপরের সবাই এক টেবিলে একসাথে বসে খায়। বর্ষা বেগম টেবিলে প্লেট সাজাচ্ছেন, চাঁদনি হাতে হাতে কিচেন থেকে তরকারির বাটি নিয়ে এসে টেবিলে রাখছে সবকিছু। শুক্রবারে দুপুরের পর সার্ভেন্টদের ছুটি দিতে হয়। এ সময়টা বর্ষা বেগমের খুব চাপ পড়ে যায়। বাড়ির একটা মানুষ ওনাকে সাহায্য করে না, তবে এবারে চাঁদনি থাকায় ওনার কাজটা সামান্য কমল। সময় অনুযায়ী বাড়ির সবাই একে একে এলো ড্রয়িং রুমে। আকিব শিকদার আর অপূর্ব শিকদার একসাথে এলেন। আরমান শিকদার মেয়ে আর মেয়ের জামাই নিয়ে সাথে এলেন। পিছু পিছু জবা বেগম আর রাফিয়া বেগমও এলেন। সবার শেষে নামলো আধার। ওর গায়ে এখনো পাঞ্জাবি, হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে, কিন্তু পাজামা বদলে অফ হোয়াইট জিন্স পরেছে। টেবিলে বসতেই বিরিয়ানির গন্ধ নাকে এলো ওর। দেখা ছাড়াই চট করে বুঝে ফেললো আজ বিরিয়ানি রান্না হয়েছে। ও বিরিয়ানি বড্ড পাগল। পাশের বাড়িতে রান্না হলেও গন্ধ শুকে বুঝে যায়, তখন ওর খেতে ইচ্ছা করে, কিন্তু বানানো জ্বালায় আর খাওয়া হয় না। কিন্তু বাড়িতে থাকলে বিষয়টা আলাদা, মন চাইলেও মায়ের কাছে যখন তখন আবদার করা যায়, আর আবদার করতেও হয় না। বলা ছাড়াই মা কেমনে করে জানি বুঝে যায় সব কিছু। বর্ষা বেগমের দিকে চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু বিরিয়ানি রান্না হয়েছে, তুমি আমাকে আগে বললে না কেন? আর একটু আগে নামতাম। বর্ষা বেগম হাসলেন। আধার হাত ধুয়ে বলল, সবার আগে আমাকে দাও, পরে দিও ওদের। আই ক্যান্ট ওয়েট। সুগন্ধ পেয়ে খিদে বেড়ে গেছে। বর্ষা বেগম আধারের প্লেটে বিরিয়ানি বেড়ে দিলেন। মুরগির রোস্ট, গরুর কালাভুনা আর সালাদও দিয়ে দিলেন। তারপর অন্যদের প্লেটে বাড়তে থাকলেন। আধার লেবু চিপিয়ে খাবার শুরু করলো। বর্ষা বেগম, জবা বেগম আর চাঁদনি ছাড়া মোটামুটি বাকি সবাই বসেছে খেতে। জবা বেগম মেয়ের জামাইকে আপ্যায়ন করতে বসেনি, নয়তো উনি পারলে সবার আগেই খেয়ে উঠে যান। আধার সবার মাঝে চাঁদনিকে খুঁজলো। ও সোফায় বসে রিলস দেখছিল, ডেকে বলল, চাঁদ তুই খেতে বসবি না? বর্ষা বেগম বললেন, তোরা খেয়ে উঠে যা, আমরা বসবো, সমস্যা নেই। চাঁদ, তুমি ওখানে বসে আছো কেন? একটা চেয়ার খালি আছে, বসো। তোমার সাথে খাবো। আধার বিরক্তিতে ওর দিকে তাকিয়ে বলল, একটু আগেই না তুই খিদেই মরে যাচ্ছিলি, এখন আবার বলছিস পরে খাবি? তোরে বলেছি না এখানে এসে বসতে? নাটক কেন করছিস? বলছি না খেয়ে নিতে। চাঁদনি এসে আধারের পাশের চেয়ারে বসলো। বর্ষা বেগম ওর প্লেটেও খাবার বেড়ে দিলেন। এক চামচ দিতেই চাঁদনি প্লেট কেড়ে নিয়ে বলল, হয়েছে, এনাফ, আর লাগবে না। ও শুধু আর একটা মুরগির রোস্ট নেবে, আর কিছুই না। পানিও খাবে না খাওয়ার পর। এইটুকু ওর খাওয়া। চাঁদনি আবদার করে বলল, বড় আম্মু, আমাকে লেগ পিস দিবা। লেগ পিস তো আর নেই, শেষ। অর্পিতা আর আধারকে দিয়ে ফেলেছি, ওরা পছন্দ করে। তোমার কথা মনে ছিল না আমার। বর্ষা বেগম মিনমিন করে বললেন। চাঁদনি মুখ কালো করে ফেলল। আকিব শিকদার ওকে দেখে বললেন, দুটো মুরগি না রান্না হয়েছিল? জবা বেগম তড়িঘড়ি করে বললেন,
2 পিস জামাইকে দিয়েছি, জামাই মানুষ 1 পিস দেওয়া যায়? আকিব শিকদারের আর কিছু বলার থাকলো না। উনি চাঁদনিকে কিছু বলতে যাবে তার আগেই রাফিয়া বেগম বললেন, একদিন রান্না খেলে কিছু হইব না, দিয়ে দিছি, মনে ছিল না ওর কথা। এখানে আর তো কিছু করার নাই। পরক্ষণেই চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই সেমরি, পরিবারের মান বুঝোস না? জামাইকে একটা রান দেওয়া যায় না, তো সেটাই কেন খাইতে হইব? নাই বেলার পর আবার সবার সামনে খুঁজোস। চাঁদনি বহু কষ্টে চোখের পানি আটকালো। ও তো এমনিতেই চেয়েছিল। আকিব শিকদার রুষ্ট চোখে তাকালেন রাফিয়া বেগমের দিকে, বললেন, বাড়ির 2 বাচ্চা খাচ্ছে, ওর খেতে ইচ্ছে করতে পারে না? একটা মুড়ির কয়টা রান থায় তুই ক? দেখছো 2 জনকে দিয়ে দিছি, আবার খুঁজো কেমনে? চাঁদনি মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলো। আধার নিজের প্লেট থেকে লেগ পিস তুলে দিল ওর প্লেটে। চাঁদনি টলমল দৃষ্টিতে চকিতে তাকালো। আধার বলল, খা। চাঁদনি মাথা নেড়ে বলল, আমার লাগবে না আধার ভাই, তুমি নাও। না, এটা আমি এমনিতেও আর খেতে পারবো না। রাফিয়া বেগম হুড়মুড়িয়ে বলল, তুই ওরে দিলি কেন? এখন তুই কি দিয়ে খাবি দাদু ভাই? অনেক আইটেম আছে, খাওয়া হয়ে যাবে। তোমাকে মেয়েকে চিন্তা করতে হবে না দাদিমা। আধার কিছুটা রুট স্বরে বলল। চাঁদনি খাবার নাড়াচাড়া করতে থাকলো। আজ 1 চামচ ভাতগুলো খেতে কষ্ট হচ্ছে ওর। আধার কণ্ঠ নিচু করে বলল, কাদেরকে তুই ভালোবাসিস চাঁদনি? এদেরকে? এদের ভালোবেসে আমার সাথে ঝগড়া করে চলে এসেছিস? এবার বুঝেছিস কেন আমি তোকে সবসময় ঢাকায় চলে যেতে বলি? চাঁদনি উত্তর দিল না। আধার বলল, খাচ্ছিস না কেন? খা, নিজের ভাগটা নিজেকে বুঝে নিতে হয়, নয়তো ভাগও পাবি না, আবার খোটাও শুনবি। চাঁদনি ভাত শেষ করলো ঠিকই, কিন্তু কোনো আইটেম নিল না। ওর আজ হঠাৎ করেই মনে হলো এভাবে ঘর ভর্তি মানুষের সামনে খাবারের খোটা পাওয়ার চেয়ে অন্তত ঢাকায় বন্দি জীবনটা ওর জন্য অনেকাংশে ভালো ছিল। অর্পিতার স্বামী খাবার খেয়ে উঠে যাওয়ার পর আকিব শিকদার রাফিয়া বেগমের দিকে তাকালেন। শক্ত কণ্ঠে বললেন, তোমাদের আদরের নাতনি যখন বাড়ির কারো কথা না ভেবে বিয়ের আসর ছেড়ে অচেনা একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তখন বাড়ির সম্মান যায়নি মা? আমার মেয়ে একটা লেগ পিস চাওয়াতেই মান সম্মান সব ডুবে গেল। বাহ, কি নৈতিক বিচার তোমার! সব সময় তোর এই দোষী মেয়ের পক্ষ না নিলেই পারোস। আদরে আদরে মাথায় তুলে ফেলছোস, এজন্যই কাউকে মানে না। আকিব শিকদার স্বস্তির স্বরে বললেন, এটা তুমি ঠিক করলে না। তুমি এটা কেন করলে বলো? ওর সম্মান নেই? ও বাড়ির মেয়ে না? আমার সামনে এভাবে খাবার নিয়ে কটা দিচ্ছ? আমার অগোচরে কি করো ওর সাথে? জবা বেগম পাশ থেকে বললেন, একটা ছোট বিষয় নিয়ে এরকম কেন করছেন আপনি? চাঁদনিকে কেউ খাবার নিয়ে খোটা দেয়নি। আম্মা সবার বড়, শাসন করতেই পারে। প্লিজ ভাবি, আপনি আমাদের মা ছেলের মাঝখানে কথা বলবেন না। সবসময় কুটকাচালি করা জরুরি? আমার কান ভারী করতেই থাকেন সব সময়। এটা ছোট বিষয় মনে হচ্ছে আপনার? অর্পিতার সাথে হলে এমন মনে হতো? ওর জামাইয়ের সামনে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন কিছু না বলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। রাফিয়া বেগম বিলাপ করে বললেন, তুই বৌমার লগে এরম করস কেন? এই মেয়েটার জন্য? মেয়ে করলেই তো মেয়ে হয়ে যায় না, রক্ত সম্পর্ক থাকতে হয়। অর্পিতার ও কি এক? চুপ করো আম্মা, ও শুনতে পাবে। বাইরের মেয়েটার লাইগা এরকম করতে আসোস আমার লগে? নিজের মায়ের চেয়ে ওই মেয়েটা বড় হয়ে গেছে। আম্মা, আকিব শিকদার চেঁচালেন। আরমান শিকদার বাগড়া দিয়ে বললেন, চুপ কর না, তুই জানোস তো আম্মা কেমন। চিল্লাপাল্লা করিস না, জামাই শুনবে। আকিব শিকদার রাগে কিছু বলতে পারলেন না। রাফিয়া বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তুই তোর আম্মার লগে এরম করলি শুধু এই মেয়েটার জন্য? ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের নেই, আমার আছে। ব্যবসা কার অবদানে চলে আম্মা? তুমি জানো ও সবার চেয়ে ছোট? এত বুঝ হয়নি ওর। তারপরেও আমার মামরা মেয়েটাকে এভাবে বললে তুমি? কেন বললে? আমার মেয়েকে শাসন করার অধিকার আমি কাউকে দিইনি। ওরে খেতে পর্যন্ত দিলে না ভালো করে। নাটক করে খাইনি, আমার দোষ? দোষী তোমরা নাও, আমি ওরে প্রোটেক্ট করতে পারিনি। কিন্তু তুমি শুনে রাখো আম্মা, আমি ওর জন্য সব করতে রাজি। তুমি ওর সাথে আর খারাপ বিহেভ করবে না। সারা জীবন আমি তোমাদের কথা ভেবেছি, নিজের কথা ওর কথা ভাবার সুযোগ হয়নি আমার। কিন্তু এখন আর না, ওর মনটা বিষিয়ে যাচ্ছে। আমি নিজেকে ওর বাবা দাবি করব কোন মুখে? ব্যবসা আলাদা হলে তোমার অন্য ছেলেদের কি অবস্থা হবে ওইটা ভেবে তারপর আমার মেয়ের সাথে কথা বলবে। আকিব শিকদার ধবধবিয়ে চলে গেলেন।
চাঁদ, হুম। মন খারাপ তোর? চাঁদনি উদাস হয়ে জানালার সামনে বসেছিল, মুখ কালো করে চেয়েছিল নির্মেষ আকাশের দিকে। আধারের প্রশ্নে ওর দিকে তাকালো না, শুধু বলল, বাবা চেঁচামেচি কেন করছে? বাবাকে ঝগড়া করতে মানা করো। এখনো এসব বলবি তুই? বশীকরণের দোয়া তো আমি পড়তেছি। ওদের উপর বশ হয়ে আছিস কেন? কোনো কিছু বলাই যায় না তোকে ওদের নামে? যা করতেছে ঠিক করতেছে চাচ্ছু, আই অ্যাপ্রিসিয়েট হিম। চাঁদনি ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে, বলল, বশীকরণের দোয়া পড়তেছো মানে? আধার উত্তর দিল না, বোঝানোর ভঙ্গিতে বলল, আজকে যা হলো তারপরও এখানে পড়ে থাকবি? তুই বুঝতে পারছিস চাঁদ, ওরা তোকে খাবারের খোঁটা দিয়েছে, কত বড় অপমান। আমি কি এর চেয়ে বেশি কষ্ট দিয়েছি? অথচ এ বাড়িতে অর্পিতা, আমার আর তোর সমান অধিকার আছে, কিন্তু ওরা তোকে আলাদা চোখে দেখে। অন্তত বাবা আমার জন্য প্রতিবাদ তো করছে, আমার পরিচয়টা সবাইকে জানিয়ে দিচ্ছে। তোমার কাছে তো আমি সামান্য পরিচয়টুকুও পেলাম না। শুধু পরিচয়? তোর আর কি লাগবে চাঁদনি, একবার বল। শুধু ঢাকায় চল আমার সাথে, আমি সব শর্ত মানতে রাজি। আই উইল ডু এভরিথিং ফর ইউ। কোনো শর্ত নেই। যাবি না? না। আর কিচ্ছু বলবো না আমি তোকে। একটা মানুষ আর কতক্ষণ অনুরোধ করতে পারে? ঠিক আছে, আমি দোষিত। আমার ক্যারিয়ার, একাডেমিক লাইফ সব শেষ হয়ে যায়। তুই ভালো থাক এখানে। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি। আমার লাশের পাশের আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দিবে না। চাঁদনি পাংশুটে মুখে বলল, এসব কি বলছো তুমি? লাশ, আগরবাতি, এসব কি? মাত্রই তো এসেছি, কয়েকদিন থাকি। চাঁদনি চকচকে দৃষ্টিতে তাকালো, দ্রুত এসে ওর পাশে জায়গা করে বসে বলল, তারপর তারপর যাবি আমার সাথে? আমার ওখানে অনেক একা একা লাগে। আমি আছি তো চাঁদ, আমি সব সময় তোর সাথে কথা বলবো। 8 মাসটা তো বিষাদ নিয়ে কেটে গেল, তোর সাথে আমার তেমন কথা পর্যন্ত হলো না। এবার যদি যাস আমি তোকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাব। বেশি কঠোর হবে না আমার সাথে, বলো। আমার যা মন চায় আমি করতে পারবো। করতে পারবি, তবে সীমার মধ্যে। সীমা কতটুকু জানাও? অন্য কোনো ছেলের প্রশংসা করা যাবে না। সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। শাড়ি আর কাজল পরে বাইরে যাওয়া যাবে না। ব্যাস এইটুকু। এইটুকু? এত রুলস তোমার এইটুকু মনে হয়? হুম। চাঁদনি ফোঁস করে শ্বাস ছাড়ল। জানালা দিয়ে নিভু নিভু সূর্যের আলো প্রবেশ করছে। আজ কুয়াশার ঘনত্বটা একটু বেশি। আধার মাথা রাখলো চাঁদনির কাঁধে, উদাস স্বরে বলল, টিকিট কাটবো ট্রেনের, না বাড়ির গাড়ি করে যাবি? কষ্ট দেবে না আমাকে, বলো। একটু না, তোর সব কষ্টের কারণ মুছে দেব। ঠিক আছে। আধার খুশি হয়ে বলল, যাচ্ছিস? আর কয়েকদিন থাকি, মন ভরে গেলে তোমাকে টিকিট কাটতে বলবো। ওকে, বাট তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে চাঁদ। ইন্টারের স্টুডেন্টদের এভাবে গ্যাপ দেওয়া উচিত না। জাস্ট গ্যাপ যাবে, আর তোমার তো একটা বছরই চলে যাচ্ছে। তুই আমার সাথে গেলেই হবে চাঁদনি। একটা বছর কেন, আরো অনেকগুলো বছর আমার নষ্ট হয়ে যাক। শুধু তুই বল, তুই রাগ করে জেদ ধরে আমাকে ছেড়ে যাবি না? চাঁদনি মলিন হাসলো, বলল, এইভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে মায়া লাগায় দাও, তারপর বুকটা খান খান করে দাও। তোমারে আমি আজও বুঝতে পারি নাই, তোমার ভালোবাসাগুলো এমন কেন? কেমন? বিষাক্ত। জেনে বুঝে বিষ পান করা। জানি মরে যাব, কিন্তু না খেয়েও থাকতে পারি না। বুকের মধ্যে কেমন কেমন করে, রাখাও যায় না, ছেড়ে থাকাও যায় না। হারাই ফেলবো ভালোভাবেই, ভেঙে চুরে কান্না আসে। রেখে দে। থেকে যাও। ভালোবাসাটুকু আমার দুর্বলতা না হয়ে যেন শক্তি হয়। আধার বাহু দিয়ে ধাক্কা দিল ওকে, বিমূর্ত স্বরে বলল, ধুর বেরি নাটকবাজ, এসব কথা আমার সাথে যায়? তুই দাদিমাকে কিছু বললি না কেন? আমার সাথে খুব তো মুখ বাজাস। অর্পিতা আপুর হাজব্যান্ড ছিল। তো তাই বলে কিছু বলবি না? আমার তো ইচ্ছে করতেছিল অর্পিতার মাথায় ওর প্লেটটাই ভাঙতে, কিন্তু বলিনি কিছু। কেন জানিস? এসব শুনলেই তুই আমার সাথে যেতে রাজি হবি। তোরে আসলে ভালো কথাই হবে না, কিন্তু এখন তোর সেলফ রেসপেক্টে আঘাত আসছে না চাঁদনি? না শুধু সেটা আমার ক্ষেত্রে। এটা আমার বাড়ি, আমি কেন অন্যের কথায় রাগ করে চলে যাব এখান থেকে? আর যদি প্রত্যুত্তর দেওয়ার কথা বলো, তাহলে বলবো আমি লজ্জায় পড়ে গেছিলাম। সবাই ছিল, বিশেষ করে বাইরের একটা মানুষ আমাদের সাথে খাচ্ছে। উত্তরটা আসেনি ভেতর থেকে। বাবা তো আমাকে কাউকে অপমান করতে শেখায়নি। আধার মুখ বাঁকালো, গুমোট স্বরে বলল, নাটকের কথা বলিস না তো, ঘৃণা লাগে। উত্তর আসবে না কেন? তোর তো উচিত ছিল অর্পিতার প্লেট থেকে কেড়ে নেওয়া।
ওর জামাই 2টা খাচ্ছে, স্যাক্রিফাইস তো করবে ও। তুই কেন করবি? তোর জামাই তো 2টা খাচ্ছে না। ধুর, ভুল হয়ে গেছে। নিজের প্লেট থেকে না নিয়ে ওর প্লেট থেকে কেড়ে নিয়ে তোকে দেওয়া উচিত ছিল আমার। তারপর বাকি বোঝাপড়া মেজমার সাথে আমি করতাম। আমি তো যা সুযোগ খুঁজছি কিভাবে ঝগড়া লাগানো যায়। এমনি এমনি ছেড়ে দিব ভেবেছিস? তোর আর আমার প্রতিশোধ একসাথে নেব, ওয়েট কর। সিন ক্রিয়েট করা ছাড়া এই বাড়ি থেকে যাচ্ছি না আমি। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। আধারের প্রতিশোধ পরায়ণতা ছোটবেলা থেকেই দেখছে ও। ছেলেটা খুব সুন্দর করে প্রতিশোধ নিতে জানে, ঝড়ের মতো সব তছনছ করে দেয়। তবে আগাম বার্তা নিশ্চুপ শান্ত। নৈশব্দে ঢেকে আছে চারপাশ। লাইট বন্ধ থাকলে বাড়িটাকে ভুতুরে বাড়ির যে কোনো অংশে কম লাগে না। মাত্রই সন্ধ্যা হয়েছে, এখনো হয়তো সার্ভেন্টরা লাইট জ্বালায়নি। মোবারক হোসেন বাইরে থেকে এসে সবাইকে খুঁজছেন, পেলেন না কাউকেই। স্বভাবত রোদেলা এহসান এই সময় ঘুমায়, তাই উনি মেয়ের কক্ষে গেলেন না। রাতের জন্য উনি তিরামিসু এনেছিলেন। ছেলেটা এত পছন্দ করে, উনি বাইরে গেলেই রাতের জন্য ওর ফেভারেট জিনিসগুলো নিয়ে আসেন। এই অভ্যাসটা ওনার বরাবরই। সিঁড়ি বেয়ে দোতলা পেরিয়ে উনি রাতের কক্ষের সামনে গেলেন। বারান্দায় লাল সবুজ রঙের বাতি জ্বলছে, কেমন একটা অদ্ভুত রং ধারণ করেছে চারপাশে। রাতের কক্ষের লাইট নিভানো। মোবারক হোসেনের কপালে ভাঁজ পড়ল। রাত কি ঘুমাচ্ছে? ও তো সন্ধ্যায় ঘুমায় না। 2 পা এগিয়ে দেওয়াল হাতড়ে কক্ষের লাইট জ্বালালেন তিনি। রাত উবুর হয়ে কাউচের উপর পড়েছিল, মুখ ডুবিয়ে রেখেছিল কুশনে। মোবারক হোসেন ধীর স্বরে ডাকলেন, আবরার, লাইট অফ করো নানু ভাই। ড্রাগস নিছো তুমি? তুমি যাও এখন, আমি একটু পর আসছি তোমার সাথে দেখা করতে। খুব আস্তে করে বলল রাত। মোবারক হোসেন গেলেন না, রাতের কাছে মোড়া টেনে বসলেন। মেঝেতে গোল কাচের টেবিলের উপর সাদা সাদা গুঁড়া ছিটানো, ঝাঁঝালো নেশালো একটা ঘ্রাণ ভেসে আসছে সেখান থেকে। মোবারক হোসেনের মাথা ঝিমঝিম করে উঠল। লম্বা শ্বাস টেনে রাতের পিঠে হাত রেখে বললেন, কি হয়েছে রানু ভাই? তুমি তোমার আম্মুকে কথা দিয়েছিলে এসব নেবে না? সব কথা কি রাখা যায়? না নিলে পাগল পাগল লাগে। রাত সোজা হয়ে কাউচের হাতলের উপর মাথা রাখলো, নাক টেনে ঠান্ডা চোখে তাকালো মোবারক হোসেনের দিকে। ও নাক আর ঠোঁট রক্তাভ লাল, ঠোঁট কাঁপছে। কোনো মতে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, এই অসহনীয় মুহূর্তগুলো শেষ হয় না কেন? কেন তুমি নিজেকে ঠিক রাখতে পারো না? ওয়াই? রাগ উঠলেই কমাতে পারি না। ওই লোকটা আমার সাথে কথা বললেই আমি বেঠিক হয়ে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। রোদলাকে বলবো আমি? রাত উঠে বসলো আর চোখে তাকিয়ে বলল, বলে দেখো তুমি, তাহলে তোমার সাথে আমার আড়ি। তোমার বাবা কল করেছে। বাবা না আমার। এই দামি শব্দটা ওনার মতো সস্তা মানুষের জন্য মানায় না। নাম্বার না দেখে রিসিভ করেছিলাম, ওনার কণ্ঠ শুনে কেটে দিয়েছে। তারপর সুহাস কল করলো, আমাকে নাকি ফিরে যেতে বলেছে। মনে পড়ছে আমার কথা, নাটকবাজ একটা। ফিরে যাবে না? যাবো তো অবশ্যই, কিন্তু নির্বাচনের দেরি আছে। এত তাড়াতাড়ি গিয়ে আম্মুকে কাঁদানোর কোনো মানেই হয় না। কদিন থাকলে মনটা বুঝ পাবে অন্তত। ফার্নিচারগুলো কিনেছি, বেশি দেরি হচ্ছে না। পছন্দ করে কিনেছি তো, মায়া লাগছে। তোমার মেয়ের যে রাগ, 6 মাস অন্তর অন্তর ফার্নিচার কিনতে হয়। অ্যাংরি বার্ড একটা। তোমাকে ছাড়া কিছু বোঝে না, তোমারে দেখলেই সব ঠান্ডা। হাঁটু জড়িয়ে ধরে থুতনি ঠেকিয়ে বসলো রাত। মেঝেতে প্লাস্টিকে মরানো একটা বক্স পড়ে আছে। রাত তর্জনী উঁচিয়ে বলল, ওটা কি? তিরামিসু তোমার জন্য এনেছি, খাবে? অবশ্যই দাও। ওয়েট, কাউকে ডেকে প্লেট আনতে বলি। বক্স থেকে খাওয়ার মজা আলাদা, প্লেট লাগবে না। মোবারক হোসেন ওকে বক্সটা এগিয়ে দিলেন। রাত 1 চামচ খেয়ে ওনাকে শোধালো। নাকচ করলেন তিনি ক্ষণকাল নীরবতায়। কয়েক চামচ খেয়ে রাত মোবারক হোসেনের দিকে তাকিয়ে বলল, রাত্রি খালামুনির শ্বশুর বাড়িটা কোথায় যেন? হাটহাজার না? হ্যাঁ, কেন? ওরা কেউ এখানে আসে না, তোমরাও যাও না? খালামুনির কোনো মেয়ে নেই? মোবারক হোসেন ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, এত বছর পর হঠাৎ এসব নিয়ে পড়লে কেন? জানি না, খুব মনে পড়ছে খালামুনির কথা। আমার কোনো কাজিন নেই, দাদু বাড়ির দিকেও নেই, নানু বাড়ির দিকেও নেই। কে এক একাকিত্ব। এই জন্যই তো তুমি স্পেশাল। রাত হাসলো, কোমল স্বরে বলল, খালামুনির কোনো ছেলে মেয়ে ছিল না কেন? ও মা হাতে পারতো না কোনোদিন। ওর জরায়ুতে ক্যান্সার ছিল, আসল মেয়ে ছিল না। নকল মেয়ে ছিল? ধুর, পুরো কথা শোনো। একটা মেয়ে দত্তক নিয়েছিল। সে মেয়েটা এখন কোথায়?
মোবারক হোসেনের সন্দেহ এবার প্রকাট হলো। এতগুলো বছর একবারও রাত ওর খালামণির শ্বশুরবাড়ি নিয়ে মাথা ঘামায়নি। ওর খালামণি মারা যাওয়ার পর রাত অনেক কেঁদেছিল। ওর পুরো শৈশব কৈশোর কেটেছে এ বাড়িতে। স্বাভাবিক ওর খালামণির সাথে ওর বন্ডিংটা অনেক ভালো ছিল, কিন্তু ও বিদেশে থাকায় রাত্রির মৃত্যুর সময় ও সঠিক সময়ে আসতে পারেনি। এত বছর পর রাত হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? মোবারক হোসেন বললেন, জানি না আমি। তুমি একবারও খবর নাও নি? খালামণিও তো বিয়ের পর এখানে তেমন আসতো না। কেন আসতো না নানু ভাই? শোনো, ও রিলেশন করে বিয়ে করেছিল। আমার পছন্দের ছেলেকে রিজেক্ট করে। আমি ওর প্রেমিককে মানতে পারিনি তখন। আমি চেয়েছিলাম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের একটা ছেলেকে তোমার খালামণি বিয়ে করুক। করেনি, তাই আমার রাগ ছিল। ওর স্বামীও কখনো এখানে আসেনি। আমার মেয়েটা যে এভাবে অভিমান করে চলে যাবে আমি তো বুঝতে পারিনি। মোবারক হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন। রাত গম্ভীর স্বরে বলল, তুমি এটা ঠিক করলে বলো? আম্মু তো করেছি তোমার পছন্দের বিয়ে। কি হলো? তোমার পছন্দের ছেলে কি করলো নানু ভাই? আমার জীবনটাও শেষ করে দিল। এর জন্য আমি সারা জীবন অপরাধী হয়ে আছি তোমাদের কাছে। হুম, শুধু আমাদের কাছে না, আরেকজনের কাছেও। খালামণির সে মেয়েটা যার খোঁজ একবারও নাওনি তুমি। সে কেন? তোমার খালামণির নিজের মেয়ে ছিল না সে? রাত গম্ভীর দৃষ্টিতে তাকালো। মোবারক হোসেন আমতা আমতা করে বললেন, তুমি হঠাৎ এসব নিয়ে পড়লে কেন আজ? আমার না, খালামণির হাজব্যান্ডকে একবার দেখতে ইচ্ছে করছে। তুমি ওনাকে একবার এখানে আসতে বলবে? হঠাৎ? কেমন জানি খালামণির কথা মনে পড়ছে আমার। আমার মনে হচ্ছে আমি আঙ্কেলকে কোথাও দেখেছি। কেন আমার মনে হচ্ছে জানি না। আমি পারবো না আবরার। রাত্রি বেঁচে থাকতেও আমি ওদের মেনে নেইনি। পরে যদি সেটা নিয়ে আফসোস করেছিলাম, অপরাধবোধে জর্জরিত হয়েছিলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সারাক্ষণ মনে হয়েছিল আমার মেয়েটা বোধহয় আমার অভিশাপেই চলে গেল। ওর স্বামী কখনো এ বাড়িতে আসেনি। ওর শ্বশুরবাড়ির কেউ আমাদের চেনে না, আমরা ওদের চিনি না। রাত্রি মারা যাওয়ার পর তো তোমার আম্মুকে নিয়ে চিন্তিত থাকতাম সারাক্ষণ। খালি মনে হতো আমার দোষেই আমার দুটো মেয়ের জীবন শেষ হয়ে গেছে। কারো খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়নি আমার। কোন মুখে আমি এখন তাকে আসতে বলবো? রাত কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকলো মোবারক হোসেনের দিকে। হঠাৎ করেই বলল, খালামণির হাজব্যান্ড কি আবার বিয়ে করেছেন? হয়তো না, তেমন কোনো খবর আসেনি আমার কাছে। রাত ঢুক গিলে বলল, দেখলে, মা বাবারা সবসময় সঠিক হয় না। তুমি যাকে আমার আম্মুর জন্য ঠিক করেছিলে সে তো তার সন্তানের কথা পর্যন্ত একবার ভাবলো না। অথচ যাকে খালামণি তোমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো সে স্ত্রীর শোকে বিয়ে করলো না। আর আসলে রূপবতী গুণবতীদের ভিড়ে ভাগ্যবতীরা জিতে যায়। তুমি বলতে খালামণির সামলা, অথচ আমার আম্মু সে সময় আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। কিন্তু খালামণি জিতে গেছে, মারা গিয়েও জিতে গেছে। পালক হোক, অ্যাটলিস্ট তুমি ওনার মেয়ের একবার খোঁজ নিতে পারতে। ওই যে বললাম, তোমার আম্মুকে ছাড়া আর কিছু চিন্তা করার সুযোগ পাইনি। তুমিও তখন উঠতি বয়সী কিসের ছিলে। তোমার বাবা ঝামেলা করেছিল বলে আমি তোমাদের বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। তোমার আম্মাকে আমার বাচ্চার মতো সামলাতে হয়েছে আবরার। আমি অন্য কিছুর সুযোগ পাইনি। রাত অনুরোধ করে বলল, তুমি একবার ওনাকে আসতে বলো। দেখো, আমি চাইলে একদিনের মধ্যে ওনার 14 গোষ্ঠী খবর নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি সামনাসামনি একবার ওনাকে দেখতে চাচ্ছি, ওনার সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ নানু ভাই, তুমি তোমার আবরারের কথা রাখবে না? যদি সে না আসে? ওনার কথা যেভাবে বললে, সে নিশ্চয় খালামণিকে অনেক ভালোবাসতো। সে তোমার কথা ফেলবে না। খালামণির জন্য হলে তিনি আসবেন। নাম্বার আছে? ম্যানেজ করা কষ্ট হবে না। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো ওনার আসার। খালামণির শেষ স্মৃতিকে আমার একবার দেখতেই হবে। আধার নিজের কক্ষে এসে ঢুকতেই চাঁদনি দ্রুত এসে দাঁড়ালো ওর সামনে। আকস্মিক আশায় আধার হকচকিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি হঠাৎ ওর কক্ষে এসেছে। জিজ্ঞেস করার আগেই চাঁদনি ধরফরিয়ে বলল, দাদা ভাই, একটা গুড নিউজ আছে। আধার ভ্রু কুঁচকে তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা উজ্জ্বল, চোখে ঠোঁটে ঠিকরে পড়া হাসি। কিন্তু আধার খুশি হতে পারল না। অবুঝ স্বরে বলল, গুড নিউজ কি করে সম্ভব? আমি তো কিছু করিনি, আর তুই তো নিজে একটা বেবি। চাঁদনি কিছুক্ষণ বিমূর্ত দৃষ্টিতে চেয়ে থাকলো আধারের দিকে।
কথার মানে বুঝে আসতেই চেঁচিয়ে বলল। সব সময় ফালতু কথা কেন ঘোরে তোমার মাথায়? পজিটিভ চিন্তা করতে পারো না? আধার ওকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসলো। গায়ের লেদার জ্যাকেটটা খুলে ফেললো বিছানার উপর। কেটস খুলে মোজা খুলতে খুলতে বলল। যেভাবে বললি পজিটিভ চিন্তা কি করে আসবে? তোকে ওই দিন কত করে বললাম তোয়ালেটা খুলে দেখাই, তাতেও তোর সমস্যা। আর এখন বলছিস গুড নিউজ, মানা যায় বল? চাঁদনি নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আধার ভাই, অন্যরকম গুড নিউজ হতে পারে না? এভাবে ফালতু চিন্তা করো কেন সব সময়? আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফিজিক্সে হাইস্ট মার্ক পেয়েছি। আধারের চোখ মুখে তেমন কোনো উচ্ছ্বাস দেখা গেল না, স্বাভাবিক স্বরে বলল। ও সেটা বল, আমি আরও কি কি ভাবছিলাম।